সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে দুটি টপিক নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, একটি হচ্ছে সুযোগ ব্যয় এবং আরেকটি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। ওকে, খুব কঠিন কোনো বিষয় না, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, তারপর একটু বইটা পড়ে নেবে, তাহলে খুবই সহজ লাগবে। প্রথমে আমরা সুযোগ ব্যয় নিয়ে কথা বলবো। একটু বিষয়টি খেয়াল করো। সুযোগ ব্যয় তার মানে আমার একটি কাজের সুযোগ ছিল বা কোনো কিছুর আমার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে, সেটাকে আমরা বলতেছি সুযোগ ব্যয়। আমরা যদি অর্থনীতির ভাষায় বলি তাহলে সংজ্ঞাটি একটু দেখো। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকেই আমরা বলতেছি সুযোগ ব্যয়। অর্থাৎ একটি দ্রব্য পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটা ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়াটাকেই আমরা বলতেছি সুযোগ ব্যয়। আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে বিষয়টি বুঝতে খুবই সহজ হবে। ধরে নিলাম একজন কৃষক, তার এক খণ্ড জমি আছে, সে তার এই জমিতে এক খণ্ড জমি আছে, চাইলে সে ধান চাষ করতে পারে অথবা সে পাট চাষ করতে পারে। ধান অথবা পাট এই জমিতে, অর্থাৎ কৃষক চাইলে তার জমিতে ধান অথবা পাট উৎপাদন করতে পারে। তাহলে কৃষক যদি মনে করে যে ধান উৎপাদন তার জন্য বেশি লাভজনক, কাজেই সে ধান উৎপাদন করবে, তখন তাকে পাটের উৎপাদনের যে সুযোগ ছিল সেটি ছেড়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে পাটের উৎপাদন। একইভাবে সে যদি পাট উৎপাদন করে তাহলে তাকে ধানের উৎপাদনের যে সুযোগ ছিল সেটি ছেড়ে দিতে হবে। তাহলে তখন আমরা বলবো পাট উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে ধান উৎপাদন। ওকে, তাহলে একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেটাকে আমরা বলতেছি সুযোগ ব্যয়। ওকে, আমরা যদি এখন বিষয়টিকে চিত্রে দেখার চেষ্টা করি তাহলে কি হবে তোমরা একটু দেখো। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখালাম। আমরা এক্স অক্ষে দেখাবো, যদি দেখাই ধান উৎপাদনের পরিমাণ, আর ওয়াই অক্ষে যদি আমরা পাট উৎপাদনের পরিমাণ নির্দেশ করি তাহলে কি হবে একটু খেয়াল করো। আমরা আগে ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখা দেখেছিলাম। এক্ষেত্রে একটি রেখা আমরা টানলাম, নাম দেই এ বি। এ বি হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা এই রেখা দিয়ে কি বুঝতেছি যে একজন মানুষ বা একজন উৎপাদনকারী সে যদি তার সমস্ত সম্পদ দিয়ে শুধুমাত্র ধান উৎপাদন করতে চায় তাহলে সে, আমরা দেখাচ্ছি যে এক্স অক্ষে ধান, তাহলে সে বি বিন্দুতে উৎপাদন করবে এবং ও বি পরিমাণ ধান সে উৎপাদন করতে পারবে। আবার যদি সকল উপকরণ দিয়ে সে পাট উৎপাদন করতে চায় তাহলে এ বিন্দুতে সে উৎপাদন করবে এবং ও এ পরিমাণ পাট সে উৎপাদন করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি সে ও বি পরিমাণ ধান উৎপাদন করে তাহলে তাকে ও এ পরিমাণ পাট উৎপাদনের সুযোগ ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে ও বি পরিমাণ ধানের সুযোগ ব্যয় হবে ও এ পরিমাণ পাট উৎপাদন। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আমরা আরও একটি এ বি এর মাঝখানে আরও একটি বিন্দু আমরা সাপোজ যদি সি ধরে নিলাম। সি বিন্দুতে কি হবে, যদি প্রথম উৎপাদনকারী বি বিন্দুতে উৎপাদন পরিচালনা করত তাহলে সে ও বি পরিমাণ ধান পেত, কিন্তু তখন সে কোনো পাট উৎপাদন করতে পারতো না। কিন্তু এখন যদি একজন উৎপাদনকারী সি বিন্দুতে উৎপাদন করে তাহলে কি হলো তোমরা একটু চিত্রে দেখো। আমরা ধরলাম তখন ধানের উৎপাদনের পরিমাণ ও বি পরিমাণ থেকে কমে ও বি ওয়ান পরিমাণ হচ্ছে। একটু খেয়াল করো, তাহলে ধানের উৎপাদনের পরিমাণ বি ওয়ান পরিমাণ কমে গেল, কিন্তু বি বিন্দুতে কিন্তু তার কোনো পাট ছিল না, পাট উৎপাদন ছিল না। সি বিন্দুতে যাওয়ার ফলে
আমরা ধরে নিলাম সে এই A1 ও A1 পরিমাণ পাট পাচ্ছে। একটু খেয়াল করো ভালো করে চিত্রগুলো, না হলে বুঝতে পারবে না। সি বিন্দুতে কি হচ্ছে, ও B1 পরিমাণ ধান এবং ও A1 পরিমাণ সে পাট উৎপাদন করতে পারছে। এখন বি এর সাথে সি এর যদি তুলনা করি তাহলে কি হলো, বি বিন্দু থেকে যখন সি বিন্দুতে সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে তখন তার ধান উৎপাদনের পরিমাণ ছেড়ে দিতে হলো বা কমে গেল কতটুকুন, B1 পরিমাণ, এবং পাটের উৎপাদনের পরিমাণ তার বেড়ে গেল কতটুকুন, ও A1 পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা সুযোগ ব্যয় কীভাবে বলতে পারি যে ও A1 পরিমাণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে B1 পরিমাণ ধান। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ বিষয়, অর্থাৎ একটার কতটুকুন পাওয়ার জন্য আরেকটার কতটুকুন আমরা ছেড়ে দিলাম, এটাকে আমরা বলতেছি সুযোগ ব্যয়। তার মানে এখান থেকে আমরা এটুকুন বলতে পারি যে যদি কোনো একজন উৎপাদনকারীর ধানের প্রয়োজন তার কাছে বেশি হয় তাহলে সে বি বিন্দুর কাছাকাছি উৎপাদন করবে, আর যদি তার পাটের উৎপাদনের প্রয়োজন বেশি হয় বা বেশি লাভজনক মনে করে তাহলে সে এ বিন্দুর কাছাকাছি কোনো বিন্দুতে সে উৎপাদন করবে। ওকে, তোমরা খুব মনোযোগ সহকারে চিত্র একে এই লেকচারটি শুনবে এবং বইটার সাহায্য নেবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2 নম্বর যে টপিকটি ছিল অর্থনৈতিক ব্যবস্থা, সেটি নিয়ে কথা বলবো। অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি, এটাও খুব সহজ বিষয়, তোমাদের মোটেই কঠিন লাগবে না। আমরা জানি প্রতিটি দেশেরই নির্দিষ্ট কিছু রীতিনীতি থাকে, তাদের অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন থাকে। এই সকল যে নিয়ম কানুন বা কার্যাবলী তার যে সামাজিক ও আইনগত ভিত্তি থাকে, সেই ভিত্তির যে প্রাতিষ্ঠানিক কাঠামো তাকে আমরা বলতেছি অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে যে সামাজিক ও আইনগত রীতিনীতি বা নিয়মকানুন গড়ে ওঠে এ সকল রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকেই আমরা বলতেছি অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যেমন জানি যে মানুষের অভাব অসীম এবং এক এক মানুষের অভাবের ধরন আবার এক এক রকম, এরকম প্রতিটি দেশের ক্ষেত্রেও তাদের কিছু অভিন্ন অভাব থাকে, অভিন্ন সমস্যা থাকে, আবার কিছু সমস্যা থাকে ভিন্ন ভিন্ন। যাই হোক, এই সমস্যাগুলোর সমাধানের জন্য এক এক দেশ এক এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা অবলম্বন করে থাকে। প্রতিটি দেশ একইভাবে একই পদ্ধতিতে তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করে না। এক্ষেত্রে বিভিন্ন বিকল্প পদ্ধতি রয়েছে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। আমরা এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে 4টি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলবো। মোটামুটি যে ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে যে প্রতিষ্ঠিত যে 4 ধরনের ব্যবস্থা সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার প্রথমটি হচ্ছে আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। 2 নম্বরে আমরা বলছি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি। 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতি এবং 4-এ আমরা বলতেছি ইসলামী অর্থনীতির কথা। অর্থাৎ এই 4টি অর্থব্যবস্থার মধ্যে এক একটি দেশ তার অর্থনৈতিক সমস্যার সমাধান এই এক এক পদ্ধতিতে করে থাকে। ওকে, এবার আমরা এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কি এবং তাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা এবং তাদের বৈশিষ্ট্য পড়ব। খুবই সহজ বিষয়, আমি যদি নাও পড়াই তোমরা একটু বই খুললেই সেটি বুঝতে পারবে। তার জন্য আমি খুব সংক্ষেপে আলোচনাটা করব। এক্ষেত্রে আমি আরেকটি কাজ করে নিয়েছি যে কিছু বৈশিষ্ট্যর নাম আমি লিখে ফেলেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টি বৈশিষ্ট্যের কথা আমরা লিখেছি। এই 10টি দিয়েই আমরা 3টি অর্থনৈতিক ব্যবস্থা পড়ে ফেলব, অর্থাৎ ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র। বিষয়টি তোমাদের কাছেও খুবই সহজ হবে। আলাদা আলাদা করে যখন মনে রাখতে যাবে তখন বিষয়টি একটু জটিল মনে হবে বা কোনটা কি বুঝতে একটু কষ্ট হবে। যদিও পরীক্ষায় তোমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে সেখানে আলাদা করে কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে, তার থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তোমরা যখন পড়বে প্রথমে আলাদা করে পড়ে নেবে, তারপরে একসাথে বোঝার চেষ্টা করবে কোনটা কি।
আমি এই 10টি পয়েন্ট দিয়ে এই 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য তোমাদেরকে একটু একটু করে ধরিয়ে দিব। 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা লিখেছি, সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র। আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা আলাদা করে পড়ব। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমে আমরা লিখেছি ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগ বা কি বলতে পারি, ব্যক্তির স্বাধীনতা। ধনতন্ত্রে কি হয়? ব্যক্তিগত উদ্যোগ থাকে, ব্যক্তি তার ইচ্ছে মতো অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করতে পারে, উৎপাদন করতে পারে। ধনতন্ত্রে যেহেতু ধনতন্ত্রের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাটাই ব্যক্তি কেন্দ্রিক, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, কাজেই ধনতন্ত্রে ব্যক্তিগত উদ্যোগ সম্পূর্ণ বিদ্যমান। আর সমাজতন্ত্রের ক্ষেত্রে সেটা কি হবে? সমাজতন্ত্র হবে ধনতন্ত্রের ঠিক উল্টা। ধনতন্ত্রে যেমন ব্যক্তিগত উদ্যোগ থাকে, সমাজতন্ত্রে ব্যক্তিগত উদ্যোগ থাকতে পারবে না। একটি কেন্দ্রীয় পরিচালনা কমিটি বা কেন্দ্র বা রাষ্ট্রের হাতে সমস্ত উদ্যোগ থাকবে। আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কি হবে? মিশ্র হলো সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের দুইটারই কিছু কিছু বৈশিষ্ট্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় থাকবে। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যক্তিগত উদ্যোগ থাকবে, আবার সরকারি উদ্যোগও থাকবে। তার মানে আমরা কি দেখলাম? ধনতন্ত্রে শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগ থাকবে, সমাজতন্ত্রে ব্যক্তিগত উদ্যোগ থাকবে, তার সাথে সাথে আবার সমাজতন্ত্রে ব্যক্তিগত উদ্যোগ থাকবে না, শুধু সরকারি উদ্যোগ থাকবে, সরকারি কার্যক্রম পরিচালিত হবে। আর মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগও থাকবে, তার পাশাপাশি আবার সরকারি উদ্যোগও থাকবে। ওকে, 2 নম্বর আমরা বলছি আয় বৈষম্য। তোমরা একটু ভালো করে শুধু খেয়াল করো, আয় বৈষম্য। ধনতন্ত্রে যেহেতু ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তি তার ইচ্ছে মতো অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে, কাজেই এক্ষেত্রে আয় বৈষম্য থাকবে অনেক বেশি। গুটি কয়েক মানুষ, তাদের হাতে থাকবে সম্পদের সিংহভাগ, আর বাকি মানুষগুলো হবে বঞ্চিত। তাহলে ধনতন্ত্রে আয় বৈষম্য থাকবে বেশি। সমাজতন্ত্রে তোমরা বুঝতেই পারতেছ, যেহেতু সমস্ত পরিচালনার দায়িত্ব থাকবে, অর্থনৈতিক নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় কমিটির হাতে, কাজেই সমাজতন্ত্রে আয় বৈষম্য থাকবে না। আর মিশ্র অর্থব্যবস্থায় যেহেতু দুইটা থেকে কিছু কিছু থাকবে, আয় বৈষম্য থাকবে, কিন্তু সেটা হবে ধনতন্ত্রের তুলনায় কম। ওকে, 3 নম্বর শ্রম শোষণ। আয় বৈষম্যের মতো করে বলতে পারবো, ধনতন্ত্রে যেহেতু আয় বৈষম্যটা বেশি, কাজেই শ্রম শোষণ হবে বেশি। ধনতন্ত্রে শ্রম শোষণের পরিমাণ হবে অনেক বেশি, আর সমাজতন্ত্রে শ্রম শোষণ থাকবে না। আর মিশ্র অর্থব্যবস্থায় শ্রম শোষণ থাকবে, কিন্তু সেটা ধনতন্ত্রের তুলনায় থাকবে কম। ভোক্তার সার্বভৌমত্ব খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ভোক্তার সার্বভৌমত্ব। ধনতন্ত্রে ভোক্তাই সব, ভোক্তাই সম্রাট, ভোক্তার ইচ্ছে অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালনা হবে। কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে কি হবে? ভোক্তাই কিন্তু সব না, ভোক্তার উপরে নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের বা কেন্দ্রীয় কমিটির। আর মিশ্র অর্থব্যবস্থায়ও ভোক্তার সার্বভৌমত্ব থাকবে, আবার সরকারের নিয়ন্ত্রণও থাকবে। ওকে, আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারতেছো। প্রত্যেকটা বিষয় একই রকম। মুনাফা অর্জন নিয়ে যদি আমরা বলি, যেহেতু ধনতন্ত্রে সম্পূর্ণটাই ব্যক্তিগত উদ্যোগ, কাজে এক্ষেত্রে মুনাফাটাও থাকবে, ব্যক্তিগত মুনাফার অস্তিত্ব থাকবে অনেক বেশি। সকল অর্থনৈতিক কার্যাবলীর মূলেই থাকবে মুনাফা। সেখানে সামাজিক নিরাপত্তা বা বৈষম্যহীনতা এগুলো মূল লক্ষ্য থাকবে না, সামাজিক কল্যাণ এগুলো মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হবে মুনাফা। কিন্তু সমাজতন্ত্রে মুনাফা অর্জন কোনো লক্ষ্য নয়। সেক্ষেত্রে কী থাকবে? যেহেতু সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সবার যেন মৌলিক চাহিদাগুলো পূরণ হয়, সেটি থাকবে মূল লক্ষ্য। আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতেও মুনাফার অস্তিত্ব থাকবে। এরকম তোমরা একটু দেখে নেবে, সুষম উন্নয়ন, অবাধ প্রতিযোগিতা, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি? অবশ্যই ধনতন্ত্রে মুদ্রাস্ফীতির পরিমাণ অনেক বেশি থাকবে। কখনো কখনো উৎপাদনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, আবার কখনো উৎপাদন অনেক কমে যাবে, যার ফলে ধনতন্ত্রে মুদ্রাস্ফীতিটা তীব্র আকারে থাকবে। আর সমাজতন্ত্রে মুদ্রাস্ফীতি খুব বেশি থাকবে না, আর মিশ্র অর্থনীতিতেও মুদ্রাস্ফীতি থাকবে, কিন্তু ধনতন্ত্রের তুলনায় সেটা কম। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে যে বাহির থেকে কোনো নিয়ন্ত্রণ বা সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়াই চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে দাম ব্যবস্থা গড়ে উঠবে। অর্থাৎ বাহির থেকে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই অবাধে যে দাম ব্যবস্থাটা পরিচালিত হবে, সেটাকে আমরা বলতেছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে, কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে না।
সেক্ষেত্রে সম্পূর্ণটাই কেন্দ্রের হাতে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণে হবে। আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়ও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সরকার নির্ধারণ করে দেবে দাম, অনেক ক্ষেত্রে সরকার দাম ফিক্সড করে দেবে, আবার কোনো কোনো ক্ষেত্রে সরকার কর বা ভর্তুকির দ্বারাও দামকে নিয়ন্ত্রণ করতে থাকবে। সামাজিক নিরাপত্তা এটাও একই রকম, যে ধনতন্ত্রে সামাজিক নিরাপত্তার কথা ব্যক্তিগতভাবে চিন্তা করা হয় না। আর সামাজিক নিরাপত্তা সবচেয়ে বেশি যেটা মাথায় রাখা সেটা হচ্ছে সমাজতন্ত্রে। আর মিশ্র অর্থনীতিতেও সামাজিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পায়। মিশ্র অর্থনীতিতে যেহেতু সরকারি উদ্যোগ থাকে, কাজে সরকার বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই সহজ বিষয়। আমি এই পয়েন্টগুলো দিয়ে 3টি অর্থনৈতিক ব্যবস্থা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি তোমরা বই থেকে আরও কিছু পড়ে নেবে, তাহলে বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ইসলামী অর্থব্যবস্থা নিয়ে একটু কথা বলবো। ইসলামী অর্থব্যবস্থার মূল কি? আমরা জানি ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে জীবনের প্রতিটি সমস্যা বা সকল সমস্যারই কি আছে, সমাধান আছে। তার একটি অংশ হচ্ছে ইসলামী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতিটা কিভাবে পরিচালিত হবে? সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাটাই কোরআন এবং হাদিসের অর্থাৎ ইসলামী শরীয়ত মতে পরিচালিত হবে, সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আমরা এখানে কতগুলো পয়েন্ট লিখে ফেলেছি। ইসলামী শরীয়ত মতে পরিচালনা হবে, আগেই বললাম, কোরআন হাদিসের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হবে। হালাল হারাম, আমরা জানি ইসলামে কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় আমাদের জন্য হালাল করা আছে এবং কিছু কিছু বিষয় আছে হারাম, সেগুলো খুবই কঠিনভাবে পালনের বিধান থাকবে ইসলামী শরীয়তে বা ইসলামী অর্থব্যবস্থায়। সম্পদের মালিকানা, ইসলামী অর্থনীতিতে আমরা এটা বিশ্বাস করি যে সম্পদের সমস্ত মালিকানার উপর একমাত্র অধিকার থাকবে মহান সৃষ্টিকর্তার, আল্লাহ তাআলার। কাজে এক্ষেত্রে সম্পদের কোনো ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হবে না, মানুষ শুধু ভোগ করতে পারবে সাময়িকভাবে। তারপরে সুদ, ঘুষ, মজুতদারি এগুলো ইসলামী অর্থব্যবস্থায় সম্পূর্ণ হারাম, এগুলো নিষিদ্ধ। তারপরে সম্পদের বন্টন, আমরা জানি ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের সুষম বন্টন সম্ভব। ধনীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে, বিভিন্ন বিধানের মাধ্যমে সম্পদ দরিদ্রের কাছে যাওয়ার পথ আছে, যেমন জাকাত, দান, সদকা ইত্যাদি উপায়ে ধনীদের একটা অংশ অবশ্যই দরিদ্রের মাঝে দিতে হয়। তারপর শ্রমনীতি বাস্তবায়ন, আমরা জানি ইসলামে কি বলা হয় যে শ্রমিককে অবশ্যই তার প্রাপ্য মূল্য তার শরীরের ঘাম শুকানোর আগে পরিশোধ করতে হবে। কাজেই এক্ষেত্রে শ্রম শোষণ খুবই কম থাকবে। তারপরে ইসলামী অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য উত্তরাধিকার আইন, যেমন ইসলামে সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার থাকবে, কিন্তু ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ, অর্থাৎ ছেলেরা যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। ওকে, এটাও খুব সহজ বিষয়, আমি আর বড় করতেছি না ভিডিওটি, তোমরা একটু বই থেকে পড়ে নিবে। ইসলামী অর্থ ব্যবস্থা খুবই সহজ, একলা করে বললাম এটাকে, আর বাকি 3টা একসাথে পড়িয়েছি, তোমরা খুব মনোযোগ সহকারে সেটি পড়ার চেষ্টা করবে। ওকে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।